সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে। আমি জিহাদ আল মেহেদি আছি আপনাদের সাথে এবং থাকব পুরো এপিসোড জুড়ে। আমরা বিতর্ক নিয়ে কথা বলবো, বিতর্ক নিয়ে আলোচনা করব, বিশেষত তাদের জন্য যারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন কিন্তু বিতর্কের জন্য বুকের ভেতরে লালন করেন অসাধারণ একটি ভালোবাসা। রাজধানী কেন্দ্রিক বিতর্ক চর্চার বাইরে যারা এরকম করে প্রান্তিক অঞ্চলে বিতর্ক চর্চা করেন, বিতর্ক শিখতে চান, খুব সহজ ভাষায়, সাধারণ ভাষায় আপনাদেরকে শেখাবো আমরা বিতর্ক। সুতরাং আর দেরি কেন, তাহলে চলে যাই আজকের এপিসোডে। আমরা বিচিত্র রকমের বিতর্ক নিয়ে জানি। আজকের এপিসোডটি সেই বিচিত্র রকম বিতর্কের একটা খুব মূলধারা বিতর্ক নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিতর্কটি নিয়ে আমরা আলোচনা করব সেটি সনাতনী বিতর্ক। তো জেনে নেওয়া যাক সনাতনী বিতর্কের কাঠামো বা স্ট্রাকচার কীরকম। এই বিতর্কে দুটি দল থাকে, একটি নির্দিষ্ট বিষয় দেয়া থাকে, একটি দল থাকে সেই বিষয় বা প্রস্তাবের পক্ষে এবং আরেকটি দল থাকে বিপক্ষে। বলে রাখা ভালো, তাদের আমরা যথাক্রমে পক্ষ দল, বিপক্ষ দল বলে থাকি। আর বিতর্ক যিনি পরিচালনা করেন তাকে সভাপতি বলে আমরা সম্বোধন করি। ক্ষেত্র বিশেষে অনেকে মডারেটর বলেও সম্বোধন করে থাকেন। বিতার্কিকরা বক্তব্য শুরু করেন এভাবে: ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে সুযোগ প্রদানের জন্য। এই সম্বোধন আরও নানাভাবেই বলা যায়, তবে আমি সবচেয়ে সহজটাই আপনাদের জন্য উপস্থাপন করলাম। আসুন দেখে নেওয়া যাক সনাতনী বিতর্কে কতখানি সময় আমরা পাই। বিতর্কটি মূলত দুটি পর্বে বিভক্ত। একটিকে আমরা বলি গঠনমূলক পর্ব আর পরেরটিকে আমরা বলি যুক্তি খণ্ডন পর্ব। গঠনমূলক পর্বে একজন বক্তা 5 মিনিট সময় পান আর যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট সময় পান, তবে ক্ষেত্র বিশেষে সেখানে 3 মিনিট সময়ও দেয়া যেতে পারে। বক্তাদের বক্তব্য প্রদানের বিন্যাসটি ঠিক কীরকম, অর্থাৎ প্রথমে কে বলেন, এরপরে কে বলেন, তারপরে কে আসেন। প্রথমেই আসেন পক্ষ দলের প্রথম বক্তা, এরপরে আসেন বিপক্ষ দলের প্রথম বক্তা। পর্যায়ক্রমে পক্ষ দলের দ্বিতীয় বক্তা বক্তব্য রাখেন, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আসেন তারপর, এরপর পক্ষ দলের দলনেতা বক্তব্য রাখেন, সবশেষে বিতর্কটি শেষ হয় বিপক্ষ দলের দলনেতাকে দিয়ে। যুক্তিখণ্ডন পর্ব। যুক্তিখণ্ডন পর্বে প্রথমে আসেন পক্ষ দলের দলনেতা এবং সবশেষে যুক্তিখণ্ডন পর্বে আসেন বিপক্ষ দলের দলনেতা। এবার আসা যাক সাধারণ কিছু আলোচনায়। সনাতনী বিতর্কে ভাষার ব্যবহার একটি বিশেষ স্থান দখল করে আছে। অন্যান্য বিতর্কে ভাষার প্রয়োগ, উচ্চারণ, শব্দচয়ন ইত্যাদি বিচারকার্যে দেখা হলেও সনাতনী বিতর্কে কিন্তু এসব বিষয়কে একটু বেশি গুরুত্বের চোখে দেখা হয়। কাজেই এই বিতর্কে ভাষার ব্যবহার নিয়ে একটু বেশি সচেতন থাকতে হবে। সনাতনী বিতর্কে অনেককে দেখা যায় যখন বিতর্ক শুরু করেন তখন সম্বোধনেই বিশাল সময় ব্যয় করে ফেলেন। যেমন মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ, আমার প্রতিপক্ষের বন্ধুরা, আসসালামু আলাইকুম, অথবা আরও নানান ধরনের কথা। তবে এখানে এ সকল কথা ব্যবহার করা খুব অপ্রয়োজনীয়ই হবে। সরাসরি সভাপতিকে ধন্যবাদ দিয়ে তার বক্তব্যটা শুরু করে দিলেই একজন বিতার্কিক ভালোভাবে তার প্রত্যেকটা সেকেন্ড সময়ের উপযোগ বা ব্যবহার ঠিকঠাক মতো করতে পারবে। আমরা যখন সনাতনী বিতর্ক নিয়ে আলোচনা করব তখন দেখব যে সংজ্ঞায়ন বলে একটা ব্যাপার আছে। সোজা কথায় বিতর্ক করার জন্য যে প্রস্তাব বা বিষয় দেয়া হয়ে থাকে সেটার প্রায় প্রত্যেকটা শব্দের অর্থ পরিষ্কার করে দিয়ে যাওয়াটাই হচ্ছে সংজ্ঞায়ন। যেমন ধরা যাক একটা বিতর্কের বিষয় হচ্ছে গণমাধ্যম গণমানুষের নয়। এখন প্রশ্ন হলো গণমাধ্যম, গণমানুষ এসবের মানে কি? আপনি বিতর্ক সংজ্ঞায়ন করে দিতে পারেন যদি সরকারি দল হন। সেই সংজ্ঞানটি এরকম হতে পারে: গণমাধ্যম বলতে শুধু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে বোঝাচ্ছেন। একটু লক্ষ্য করে দেখুন তো, গণমাধ্যমের তালিকায় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমও আছে, কিন্তু বিতর্কের খাতিরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে এখানে আপনি গণমাধ্যমে উল্লেখ করলেন না। এই যে আপনি নিজে বিতর্কের খাতিরে একটি শব্দের নতুন সংজ্ঞা দিলেন, এটাকেই আমরা বলছি সংজ্ঞায়ন। কিন্তু এই সংজ্ঞায়ন ব্যাপারটা সংসদীয় বিতর্কের একটা মৌলিক বিষয়। সনাতনী বিতর্কে এর প্রয়োজন হয় না। ইদানিং অনেক বিতার্কিককে দেখা যায় তারা সনাতনী বিতর্কেও সংজ্ঞায়ন করে যাচ্ছে। প্রকৃত অর্থে সনাতনী বিতর্কে সংজ্ঞায়ন করার কোনো দরকার পড়ে না। আর যদি কেউ করে যায়ও তাহলে সেটা মানতে কিন্তু বিপক্ষ দল বাধ্য নয়। বড়জোর দর্শকদের কাছে বিতর্ককে বোধগম্য করতে প্রস্তাবের কিছু শব্দের অর্থ ব্যাখ্যা করে বলা হয়, তবে তা কোনোভাবেই কিন্তু সংজ্ঞায়ন নয়। কাজেই আমরা বুঝতে পারছি সনাতনী বিতর্কে সংজ্ঞায়ন করার দরকার পড়ে না, আর করলেও শাব্দিক অর্থের বাইরে তা যেতে পারে না।
এখন বলা যাক প্রত্যেক বক্তা কি কাজ। সংসদীয় বিতর্কে বক্তব্য শুরু করেন দলনেতা, যাকে আমরা আসলে প্রধানমন্ত্রী বলি, এবং তার কাজ সংজ্ঞায়ন করা, পুরো বিতর্কে তার দলের কি অবস্থান, কোন সময়কাল পর্যন্ত তারা কথা বলবেন, যাকে আমরা টাইম ফ্রেম সেট করা বলি, ইত্যাদি। কিন্তু সনাতনী বিতর্কে এসব কাজ নেই। অতএব প্রথম বক্তার মূল কাজই হচ্ছে সরাসরি বিতর্কের বিষয়ে চলে যাওয়া। যেমন আমরা যদি গণমাধ্যম গণমানুষের নয় এই বিষয়ে বিতর্ক করি, তাহলে এর আলোকে প্রথম বক্তার কাজ হবে কীরকম সেটা একটু চিন্তা করি আমরা। প্রথম বক্তা শুরুতেই কেন গণমাধ্যম গণমানুষের হতে পারে না তার একটি ছোটোখাটো ব্যাখ্যা দেবেন। তিনি বলতে পারেন, মাননীয় সভাপতি, আজকের এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যখন গণমাধ্যমগুলোর মালিকানা বিরাট শিল্প গোষ্ঠীগুলোর হাতে কুক্ষিগত, তখন আমরা কিভাবে আশা করতে পারি যে গণমাধ্যম গণমানুষের কথা বলবে? এভাবে তিনি তার দলকে একটি 5 লাইনে নিয়ে যাবেন, অর্থাৎ এক কথায় একটি উপসংহার টানবেন। এরপর একে একে তার দল কেন বিশ্বাস করে যে এই গণমাধ্যম গণমানুষের হতে পারে না তার 3টি সুস্পষ্ট কারণ দেবেন। এই 3টি বা 5টি বা 7টি কারণকেই আমরা বলি মূল যুক্তি। এ থেকে আমরা দেখলাম যে আসলে পক্ষ দল বলছে যে গণমাধ্যম গণমানুষের নয়। এর পেছনে তাদের যুক্তি হচ্ছে গণমাধ্যমগুলো বড় শিল্পগোষ্ঠীর অধীন, গণমাধ্যম তাদের ব্যবসায়িক কারণে মুখরোচক সংবাদ পরিবেশনে অধিক সময় ব্যয় করে, গণমাধ্যমের মূল ভোক্তা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, কাজেই ভোক্তাদের চাহিদা পূরণের প্রেক্ষাপটেই তারা গণমানুষের কথা আসলে বলতে পারে না। এরপর পক্ষ দলের প্রধানমন্ত্রী যিনি বা পক্ষ দলের প্রথম বক্তা যিনি সনাতনী বিতর্কে, তিনি কারণগুলোকে ব্যাখ্যা করতে থাকবেন, অবশ্যই যথাযথ তথ্য উপাত্ত এবং একই সাথে তত্ত্ব ব্যবহার করে তিনি তার এই বক্তব্যগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। দ্বিতীয় বক্তা এসে প্রথম বক্তার অসম্পূর্ণ মূল যুক্তিগুলোকে ব্যাখ্যা করবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, পক্ষ দলের দ্বিতীয় বক্তার আগে যেহেতু বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য থাকে, কাজেই তাকে বিপক্ষ দলের মূল পয়েন্টের অসারতা প্রমাণ করতে হবে। আর বিপক্ষ দলের প্রথম বক্তার কাজ হবে পক্ষ দলের প্রথম বক্তার মূল পয়েন্টগুলোকে খণ্ডন করা। তিনি বলতে পারেন যে, মাননীয় সভাপতি, দেখুন, শিল্প গোষ্ঠীর কাছে মালিকানা থাকলেও গণমাধ্যম গণমানুষের কথা বলতে পারে, তাতে কোনো বাধা নেই। ঠিক যেমনটি বলেছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়, ঠিক যেমনটি বলেছিল 90-এর স্বৈরাচার বিরোধী শাসনের সময়। আর তাছাড়া গণমাধ্যম একটি বিরাট ভোক্তা মধ্যবিত্ত, যা পক্ষদল নিজেই স্বীকার করেছে। তারাও তো এই পুঁজিবাদী ব্যবস্থার নিপীড়িত অংশ, তারাও তো গণমানুষের কাতারেই পড়েন। এই যে যুক্তিটি, এই যুক্তিটি বিপক্ষ দল দিতে পারেন। কাজেই প্রত্যেক বক্তার মূল কাজ হচ্ছে তার নিজ নিজ বিপক্ষ দলের মূল পয়েন্টগুলোকে ভেঙে দেওয়া, তারপর নিজেদের কারণ একে একে ব্যাখ্যা করা। দ্বিতীয় বক্তার কাজ কিন্তু আগেই বলেছি, অসম্পূর্ণ মূল লজিকগুলোকে একে একে ব্যাখ্যা করা এবং অতি অবশ্যই যুক্তি খণ্ডন করা। সেক্ষেত্রে খুব পরিচিত একটা টেকনিক ব্যবহার করা যেতে পারে, যে টেকনিকটার নাম ARE বা আর। এ হচ্ছে অ্যাসারশন, আর হচ্ছে রিজনিং এবং ই হচ্ছে এক্সাম্পল। অর্থাৎ আপনাকে প্রথমে আপনার লজিক অ্যাসার্ট করতে হবে, অর্থাৎ আপনার যুক্তিকে উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত আপনাকে সেই যুক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে বা কারণ ব্যাখ্যা করতে হবে, এবং তৃতীয়ত সেই যুক্তির সপক্ষে আপনাকে উদাহরণ দিতে হবে। খুব সংক্ষেপে দ্বিতীয় বক্তার কাজ হচ্ছে এই। এবার আসি দলনেতা প্রসঙ্গে। দলনেতার বক্তব্যের আগে কিন্তু 4 জনের বক্তব্য দেওয়া শেষ, কাজেই তার কথা বলার কিন্তু অনেক জায়গা থাকে। তার কাজ হলো তার বিপক্ষ দলের বাকিদের বলে যাওয়া কয়েকটি যুক্তি নিয়ে সেসব খণ্ডন করা, তারপর নিজের জায়গা ব্যাখ্যা করার সাথে সাথে তার দলের চমকপ্রদ যুক্তিগুলোকে উপস্থাপন করা। কারণ আপনিই কিন্তু আপনার দলের গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা, কাজেই বিচারক যদি আপনার দিকে ঝুঁকে যায়, তাহলে আপনার ভূমিকাটিই হতে হবে সবচেয়ে বেশি। এবার আসা যাক সনাতনী বিতর্কের ছোটোখাটো কিছু কৌশল নিয়ে। সনাতনী বিতর্কে কাজে আসে এমন খুব প্রয়োজনীয় কৌশল হলো প্রতিপক্ষকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া। কীরকম? যেমন বিপক্ষ দল পক্ষ দলকে প্রশ্ন করে আসতে পারে, যখন গণমাধ্যম আমাদের সামনে শ্রমিক শ্রেণীর নানা দাবি দেওয়া তুলে ধরেন, তা কি গণমানুষের দাবি বলে আপনারা মনে করেন না? কিংবা গণমাধ্যম যখন প্রতি বছর দরিদ্র অদম্য মেধাবীদের আমাদের সামনে নিয়ে আসে, সেটি কি গণমানুষের কথা বলে না? আবার পক্ষ দল ও বিপক্ষ দলকে বলতে পারে, গণমাধ্যমের সিংহভাগ খবরই যখন থাকে রাজনীতি নিয়ে, তখন কিভাবে আপনারা তাকে গণমানুষের কথা বলে এমন দাবি করতে পারেন? এরকম নানা বিতর্ক ছুঁড়ে দেওয়া যেতে পারে, এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কৌশল।
দ্বিতীয়ত আরেকটি কৌশল হচ্ছে প্রচুর যুক্তি খণ্ডন করা। সনাতনী বিতর্ক যতটা না নিয়মের অধীনে পড়ে, তার চেয়ে অনেক বেশি পড়ে হচ্ছে বর্ণনাত্মক ভঙ্গিতে। কাজেই বিচারকদের ঘুমিয়ে পড়ার উপক্রম হয়। আপনি যুক্তি খণ্ডন করতে যত বেশি পারবেন, সনাতনী বিতর্ক তত বেশি জমজমাট হবে। তৃতীয়ত, যে কোনো বিতর্কই ফ্ল্যাগ পোস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফ্ল্যাগ পোস্টিং শব্দটার দিকে তাকালে এর মানে পরিষ্কার হয়ে যায়। ফ্ল্যাগ পোস্টিং মানে কিনা পতাকা স্থাপন করে দিয়ে যাওয়া। অর্থাৎ আপনি কোনো একটা যুক্তি ব্যাখ্যা করার আগে বলে নেবেন, মাননীয় সভাপতি অমুক কারণটি এখন ব্যাখ্যা করছি, কিংবা প্রতিপক্ষের কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে খুব পরিষ্কার করে বলে নেবেন, মাননীয় সভাপতি প্রতিপক্ষের এই প্রশ্নটির উত্তর দিয়ে যাচ্ছি। আগেই বলেছি সনাতনী বিতর্ক একটু বর্ণনাত্মক, কাজেই এই ক্ষেত্রে ফ্ল্যাগ পোস্টিং জিনিসটা খুব কাজে দেয়। মোটামুটি এসব বিষয় মাথায় রেখে যদি আপনি একটু প্র্যাকটিস করতে পারেন, দেখবেন সনাতনী বিতর্ক অনেকখানি আয়ত্ত করতে পারবেন। কয়েকটি সনাতনী বিতর্কের মোশন দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিস বা চিন্তার জন্য। এগুলো বন্ধুবান্ধবের সাথে কিংবা স্কুল কলেজে আপনাদের সেশনে যারা রয়েছে বা বড় ছোট মিলিয়ে আপনারা একটু এগুলো প্র্যাকটিস করতে পারেন। যেমন, আকাশ সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে পথভ্রষ্ট করছে, জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থা, তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের রক্ষা কবচ নয় বরং হুমকি। তো বিটিভি বিতর্ক দেখার কথা বলছিলাম। সনাতনী বিতর্কের পথিকৃৎ কিন্তু বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশন একমাত্র রাষ্ট্রীয় অডিও ভিজুয়াল গণমাধ্যম এবং জনগণের নিকট তথ্য প্রদান, শিক্ষার প্রসার, সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং একই সাথে নির্মল আনন্দ প্রদান, এই চারটি মূল লক্ষ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠানটি অনুষ্ঠান প্রচার করে থাকে। তারই অংশ হিসেবে বিটিভি যুক্তি ও প্রযুক্তি নির্ভর মেধাবী প্রজন্ম সৃষ্টির প্রয়াসে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা ও ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বিভিন্ন ক্যাটাগরিতে বিতর্ক প্রতিযোগিতা সুষ্ঠু, নিয়মতান্ত্রিক ও নিয়মিতভাবে আয়োজন ও সম্প্রচার করার নিমিত্তে একটি নিয়মাবলীও কিন্তু বিটিভি প্রদান করেছে। বিটিভিতে যে বিতর্ক প্রতিযোগিতাটি হয় সেটি বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা নামে অভিহিত। বিতর্ক প্রতিযোগিতায় ক্যাটাগরি রয়েছে। বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাংলা ভাষায় সম্প্রচারিত হয়ে থাকে। বাংলাদেশ টেলিভিশন কলেজ বিতর্ক প্রতিযোগিতা উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে এবং বাংলাদেশ টেলিভিশন জাতীয় বিতর্ক প্রতিযোগিতা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাংলা ভাষায় সম্প্রচারিত হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন ইংলিশ পার্লামেন্টারি ডিবেট কম্পিটিশন রাজধানী ঢাকাসহ সব জেলায় অবস্থিত প্রতিষ্ঠিত বা ঐতিহ্যবাহী স্কুলের ইংলিশ ভার্সন শাখা ও ইংরেজি মাধ্যম স্কুলের এ লেভেল ও লেভেল পর্যন্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ইংরেজি ভাষায় হয়ে থাকে। এছাড়াও অন্যান্য বিতর্ক প্রতিযোগিতা হয়ে থাকে। বিভিন্ন পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বারোয়ারি বিতর্ক, বিভিন্ন ইস্যুভিত্তিক বিতর্ক, বিভিন্ন প্রকল্পের অর্থায়নে অন্যান্য নানান ধরনের বিতর্ক হয়ে থাকে। বিটিভি ওয়েবসাইট এবং বিটিভি স্ক্রল, একই সাথে বিটিভি ফেসবুক ইত্যাদির মাধ্যমে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কিন্তু এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণকারী দলগুলো থেকে বিটিভিতে সম্প্রচারের জন্য মানসম্পন্ন দলগুলোকে বাছাইকরণের জন্য একটি বাছাই কমিটিও করা হয়। এবার আমরা একটু শুনি যে এই সনাতনী বিতর্ক বা আমরা যদি বিটিভিতে বিতর্কে অংশগ্রহণ করতে চাই তাহলে আবেদন প্রক্রিয়াটি কী। বিটিভির ওয়েবসাইটে একটি নির্দিষ্ট ফর্ম সংরক্ষিত থাকে। আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান বা বিতার্কিক দলকে সংশ্লিষ্ট আবেদন ফর্মে অনলাইনে আবেদন করতে হয়। আর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিশেষ কোনো প্রমাণ যদি থাকে আবেদনে তা উল্লেখ করতে হবে। বিটিভি কর্তৃপক্ষ আসলে কি কি ধরনের বিষয় নির্ধারণ করে থাকে? গঠিত যে কমিটি রয়েছে সেই কমিটিটি সুপারিশকৃত বিষয়াবলী নিয়ে মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্বাচিত হয়ে থাকে। সমসাময়িক বিষয়াবলীও অন্তর্ভুক্ত হয়। প্রণীত নির্ধারিত বিষয়াবলীতে রাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা ও সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়াবলীও যুক্ত হয়। এছাড়া চরিত্র গঠন, জাতি গঠন ও উন্নয়নমূলক বিষয়াবলীও এতে অন্তর্ভুক্ত থাকে। তবে কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতি ও বিটিভির মূল উদ্দেশ্যের সাথে অসঙ্গতিপূর্ণ সাংঘর্ষিক বিষয়াবলীকে বিতর্কের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয় না। কারা থাকেন বিটিভি বিতর্কের বিচারক? বিটিভি বিতর্কে সাধারণত কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয় দৈনিকের সাংবাদিক, বরেণ্য প্রাক্তন বিতার্কিক, ব্যবসা, বাণিজ্য, সাহিত্য, শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে খ্যাতিমান জাতীয় ব্যক্তিত্ব, জনপ্রশাসনে কর্মরত পদস্থ কর্মকর্তাবৃন্দ,
বিচারক হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এছাড়া সাবেক বিতার্কিকদের অগ্রাধিকারও দেয়া হয়। বিচারকদের ভাষা জ্ঞান ও নির্ধারিত বিষয়ের উপরে জ্ঞান ও অভিজ্ঞতাও থাকে। এছাড়া ন্যূনতম সহকারী অধ্যাপক বা স্টাফ রিপোর্টার, উপসম্পাদক, উপসচিব, সুপ্রিম কোর্টের আইনজীবী পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ বিচারক হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। আমরা একটু শুনি যে আসলে বিটিভি বিতর্কে অংশগ্রহণকারী যে দল তার জন্য অনুসরণীয় বিষয়াবলী কি। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক দল বিটিভি কর্তৃক আরোপিত লিখিত বা মৌখিক যে নির্দেশ রয়েছে সেটি মানতে হবে তাদের। প্রত্যেক বিতার্কিক দল ঘোষিত ফলাফলের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে। ঘোষিত ফলাফল নিয়ে যদি কোনো দলের কোনো ধরনের আপত্তি, অভিযোগ কিংবা রিভিউ থাকে তাহলে সেটি যথাযথ কর্তৃপক্ষের বরাবর আবেদন করতে হবে। লিখিত বা মৌখিক নির্দেশনা অমান্যকারী দল তাদের বিরুদ্ধে বিটিভি কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। বিচারকরা আসলে বিটিভিতে কীরকম নাম্বার দেন এটি একটু জানি। সরবরাহ করা হয় একটি নম্বরপত্র, যেটি বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষই সরবরাহ করে থাকেন এবং সেখানে বিতার্কিকদের উপস্থাপন কৌশল, উচ্চারণ, বাচনভঙ্গি, মূল বিষয়ের ওপর যুক্তি আরোপ ও খণ্ডন, দলগত কাজ প্রভৃতির বিষয়ে গুরুত্ব আরোপ করে 100 নম্বরের মধ্যে মূল্যায়ন করা হয়। চূড়ান্ত পর্যায়ে ওঠা প্রত্যেক বিজয়ীকেই ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। বিজয়ীদের নগদ অর্থ প্রদানের জন্য স্পন্সর সংগ্রহেরও একটা চেষ্টা থাকে। বিটিভিতে আপনারা যদি সনাতনী বিতর্ক করতে চান তাহলে এই হচ্ছে পদ্ধতি, এবং বিস্তারিত আরও পদ্ধতি আপনারা বিটিভির ওয়েবসাইটে পাবেন। তবে বিতর্ক করতে যাওয়ার আগে অবশ্যই একটু মনে রাখবেন, সনাতনী বিতর্ক শেখার জন্য বিটিভির চেয়ে ভালো কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত বাংলাদেশে নেই। সুতরাং সনাতনী বিতর্ক দেখুন, সনাতনী বিতর্ক শিখুন, কারণ সনাতনী বিতর্কও কিন্তু বাকি অন্য সব বিতর্কে উন্নতি করতে অনেক 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 বেশি কাজে লাগে। সনাতনী বিতর্ক নিয়ে এই ছিল আজকের এপিসোড। আর আমাদের বাকি এপিসোডগুলো যদি না দেখে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রল করে দেখে ফেলুন আমাদের বাকি সেশনগুলো, বাকি এপিসোডগুলো। আবার হয়তো নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা।